কখনো শুনেছো বাড়ির ভিতরে কেউ শ্মশানকালীর পুজো করে? আমাদের পুজোতে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস ব্যবহার করা হয়। হাঁসের মাংস, তারপরে তোমার শোল মাছ। লিটারালি আমার বুক দুটো পুরো ঝাঁঝরা করে দিত। আঁচড়ে, শুধু আঁচড়ের দাগ বুকের ওপর, পিঠের ওপর, তারপর তোমার থাইস যেগুলো হয়, নিপল দিয়ে না একটা চিটচিটে পদার্থ বের হয়। এটা প্রেগনেন্ট হওয়ার পরেই কিন্তু হয়। ওকে। আমার সাথে এই জিনিসটা হতে শুরু করলো। তখনই ছোটদা কান্না করছে, খুব কান্না করছে, মানে অতিরিক্ত কান্না করছে, আর বলছে যে কল্যাণী স্টেশনে যাওয়ার পরপরই দাদার মুখ দিয়ে ব্লাড উঠছে। আমি তো আমার জায়গাতেই ছিলাম, কেন আমাকে নিয়ে আসলি তোরা, কেন আমাকে নিয়ে আসলি? এইটা তো চলছেই। এর সাথে সাথেই কিছুদিন পর আমার শুরু হলো বাথরুমের সাথে রক্ত আসা, প্রাইভেট পার্ট জ্বালা পোড়া করা। লিটারালি আমার তলপেট যেন মনে হতো কেউ কেটে নিয়ে যাচ্ছে, এতটাই যন্ত্রণা করতো। আমি না ভয়ে কিছু বলতে পারতাম না। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। কিউরিও ফাইটার আজকের এই হরর পডকাস্টটা প্রাপ্তমনস্কদের জন্য। আজকে আমার সাথে কলে ছিলেন প্রীতি আরিয়া। তিনি নিজের লাইফের প্রাথমিক কিছু বছর মুম্বাইতে কাটান এবং তারপরে ফিরে আসেন কোচবিহারে। সেখানে আসার পর এবং মুম্বাই থেকে এমন কিছু কিছু জিনিসপত্র তার সাথে ঘটে চলেছে যেটা সচরাচর খুব একটা শোনা যায় না। আশা করছি কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কোথা থেকে আজকের এই ঘটনাটা শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই এঙ্গেজমেন্টগুলো কিউরিও ফাইটের এই ঘোষলি কল রেকর্ডিংগুলোকে অনেক মানুষের কাছে পৌঁছে দেবে এবং কিউরিও ফাইট ফ্যামিলি আরও বড় হবে, আমাদের ফ্যামিলি আরও বড় হবে। আপনারাও নিজের লাইফে ঘটে যাওয়া এরকম মারাত্মক ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন এরকমই একটা পডকাস্টের মাধ্যমে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আমার ফোন নম্বর, ইমেল আইডি, ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকলো। তাহলে চলুন শুরু করা যাক কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি সানডে স্পেশাল হরর পডকাস্ট। হ্যালো প্রীতি, কেমন আছো? আমি ভালো আছি গোস্তাবদা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। কেসটা যেটা হচ্ছে, তোমার যে ব্যাপারটা তুমি আগের সপ্তাহে আমাদের সাথে শেয়ার করেছিলে, হ্যাঁ, তোমার যে ঘটনাটা রয়েছে, এরকম ধরনের ঘটনা টু বি অনেস্ট আগে কখনো শোনার সুযোগ হয়নি। আই থিঙ্ক ঘটনাটার যে সূত্রপাত সেটা মুম্বাই থেকে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তারপরে তোমরা কোচবিহারে চলে আসো, তাই তো? হ্যাঁ। তোমার পরিবারের অনেকেই এই ঘটনাটার মাধ্যমে এফেক্টেড। হ্যাঁ, সবাই প্রায় বলা চলে। আর তুমি যেটা সব থেকে ডেঞ্জারাস ব্যাপার আমাকে বললে সেটা হচ্ছে যে এই ঘটনাটা শেষ হয়নি, ঘটনাটা এখনো চলমান, তাই তো? হ্যাঁ, এখনো 2024-এ দাঁড়িয়েও এখনো এই ঘটনাটা রীতিমতো চলছেই, এরকম হয়ে আছে। মানে ইভেন তোমার যখন বেবি হয়, বাচ্চা হয়, সেই সময় তোমার সাথে মারাত্মক নোংরা কিছু ঘটে। হ্যাঁ, একদমই তাই। যাই হোক প্রীতি, আমি চাই যে তোমার এই যে ঘটনাটা রয়েছে সেটা তুমি শুরু থেকে শুরু করো, কিভাবে স্টার্ট হয়েছিল সেটা আমি জানতে চাই। কি হয়েছিল আমাদের কিউরিও ফাইটের প্রত্যেকটা অডিয়েন্সের সাথে শেয়ার করো, কি হয়েছিল? আচ্ছা, প্রথমেই বলে রাখি যে এই ঘটনাটা অনেকদিন আগে থেকেই চলছে আমাদের সাথে। আমাদের সাথে বলতে আমার যে বাপের বাড়ির ফ্যামিলি আছে তাদের সাথে। আচ্ছা। এই ঘটনাটা শুরু হয় 2008-এর দিক থেকে। তখন আমরা মুম্বাইতে থাকি, শিউরি নামের একটা জায়গাতে। আচ্ছা। ওখানে বাপি যেহেতু কাজ করতেন, গোল্ডের চেন তৈরি করতেন, যার জন্য আমরা বাপির কাজের সূত্রে ওখানেই থেকে যাই। আচ্ছা। বাপি এবার কি হয়, আমাদের কিছুদিন যাবত পর, মানে আমরা ওখানে থাকার সময় আর কি, আমার মা সেকেন্ড বার কনসিভ করেন। আচ্ছা। কনসিভ করার পর যেটা হয়, শরীরে অসুস্থ হয়ে পড়েন উনি খুব। আমি তখন অনেকটাই ছোট, তখন আমার বয়স 7 কি 8 এরকম হবে।
আমাকে দেখাশোনা করার জন্য আমার বাপি ঠিক করেন যে আমার মামার বাড়ি থেকে আমার মাসি অর্থাৎ আমার মেজোমাকে ওখানে নিয়ে যাবেন। মানে মেজো মাসিকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি মেজো মাসিকে মেজোবা বলি। আচ্ছা। তো যার জন্য মেজোমাই বলছি, মেজোমাকে নিয়ে যাবেন। মেজোমাকে নিয়েও যাওয়া হয় ওখানে। যাওয়ার পর মেজোমা আমাকে স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো, মানে আমার দেখাশোনাই করতো। মানে পুরো দায়িত্বটা তার উপর ছিল? হ্যাঁ, পুরো দায়িত্বটা তার উপরে ছিল। বাড়িতে আমাদের শুধু যে আমরা থাকতাম তা নয়, আমাদের সাথে আরো 10-20 জন ছেলেরা বাপির কারিগর হিসেবে কাজ করতো, তারাও থাকতো। মা যেহেতু অসুস্থ, তাদের একটু টুকটাক রান্না টান্না করে দেওয়া, এর জন্য মেজোমাসিকে নিয়ে যাওয়া হয়েছিল। মা অতটা পারতো না। তো একদিন কি হয়, মুম্বাই টাটা হসপিটালের নাম শুনেছো? হ্যাঁ, শুনেছি। ওই হসপিটালের সামনে দিয়ে আমার স্কুলে যাওয়ার রাস্তাটা ছিল। আচ্ছা। মেনলি ওটা প্যারেলে, মানে আমরা প্যারেল বলতাম ওই জায়গাটাকে, তো প্যারেলে ছিল আমার স্কুলটা। আচ্ছা। প্যারেলে যাওয়ার জন্য সিউড়ি থেকে প্যারেল যেতে গেলে 8 ঘন্টা মতো টাইম লাগতো হেঁটে। আচ্ছা, তোমরা কি হেঁটেই যেতে নাকি? হ্যাঁ, বেশিরভাগ সময় আমাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো, বাসেও যেতাম কম। আচ্ছা। এবার মাসি কি করেছে, আমাকে দিয়ে আসছে স্কুলে। এবার আমার দুপুর বেলা ছুটি হতো তখন। আমি যেহেতু প্রথম কয়েক বছর ওখানে রীতিমতো স্কুলিং করেছি। মুম্বাইতে? হ্যাঁ, মুম্বাইতেই। তো প্যারেলের ব্রিজের ওপারে স্কুলটা আমার ছিল। মানে প্যারেল একটা ব্রিজ আছে, ওভারব্রিজের পাশে স্কুল। মাসিকে ওই ওভারব্রিজটা ক্রস করে 3 মাথার একটা মোড় পড়ে, সেই মোড়টা ক্রস করে তারপরে যেতে হবে আমার স্কুলে। দুপুর বেলা মাসি আমাকে দিয়ে আবার বাড়ি গিয়ে স্নান টান করে, আমার মাসির খুব বড় চুল তখন, লম্বা চুল একদম, আর খুব স্ট্রেট আর খুব সিল্কি, সবাই চুলটা খুবই পছন্দ করতো। তো মাসি কি করেছে, চুল এলো করে শুকনো করার জন্য চুলটা ওইভাবেই রেখে দিয়ে মাসি চলে গেছে আমাকে আনতে। 3 মাথার মোড়ের কাছে, মানে যখনই টাটা হসপিটালের আগে যে 3 মাথার মোড়টা আছে না, ওই জায়গাতে যখনই মাসি গেছে, যাওয়ার পর মাসি যখন রাস্তাটা ক্রস করছে, তখন না মাসি একটু কেমন ভয় পেয়েছে, বা বলা চলে গাটা কেমন ছমছম করে উঠেছে মাসির। আচ্ছা। অটোমেটিক। মাসি ওটাকে পাত্তা না দিয়ে পরে আমাকে নিয়ে স্কুল থেকে বাড়ি চলে আসে। আচ্ছা। মানে আমরা যেখানে থাকতাম বাড়ি চলে আসছে। এবার তখন না অতটা মাসির মধ্যে কিছু আমরা বুঝতে পারিনি, মানে কিছু হয়েছে বা কিছু সেরকম কোনো কিছু দেখতেও পাইনি বা বুঝতেও পারিনি এরকম। মাসির সাথে আমি থাকতাম, মানে আমি রাতে ঘুমাতাম। মাসি মুখ দিয়ে না হঠাৎ করে একটা শব্দ করতে শুরু করে। শব্দ? ঘুমের মধ্যে। আচ্ছা, কিরকম? যেমন পায়রা ডাকলে পরে একটা কেমন মুখের মধ্যে আওয়াজটা হয় না, ওই রকম ধরনের শব্দটা হচ্ছে। তো অনেকেই আছে ঘুমের মধ্যে এরকম শব্দ করে, তো আমরা নর্মালি ওই জিনিসটাকে নিয়েছি। পরে ওর কিছুদিন যাওয়ার পরে, এইভাবে বেশ কিছুদিন চলে গেছে, তারপরে আমার মাসি হঠাৎ করে এবার চিৎকার করতে শুরু করলো। চিৎকারটা কি বলে করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আচ্ছা। তো সবাই মাসিকে গিয়ে, আমরা বাড়িতে যে কজন মানুষ রাতে যখনই এরকম চিৎকার করে, আমার বাড়ির বড়রা আর কি, তারা গিয়ে মাসিকে ধাক্কা দিয়ে তুলে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন বলছে, আমি দেখছি লম্বা কালো বড় বড় নখ হাতের মধ্যে, বড় বড় পশম, মানে হাতগুলোর মধ্যে, হ্যাঁ লোম, আর মাসির দিকে নাকি এরকম তেড়ে আসছে কিছু একটা। মানে সেটা ঘুমের মধ্যেই দেখেছে? ঘুমের মধ্যেই দেখছে তেড়ে আসছে, তার জন্য মাসি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। এবার মাসিকে যখন পরে আমরা বলি যে এটা হয়তো ঘুমের স্বপ্ন, তুমি ঘুমিয়ে পড়ো কি, তো মাসি আবার শুয়ে পড়ে, চোখ বন্ধ করে, কিন্তু ঘুমাতে পারে না।
এরকম ভাবে বেশ কিছুদিন আরো এরকম ভাবে ভয় পাচ্ছে। এবার বুঝতেই তো পারছো, মুম্বাইয়ের মতো একটা জায়গা, সেখানে কে ওঝা কে তান্ত্রিক কোথায় আছে না আছে। আর আমার যখন 10 মাস বয়স তখন থেকে আমি মুম্বাইতে থাকি, আমার কোনোদিন এরকম ধরনের কোনো কিছু ফেস করতে হয়নি। যার জন্য বাড়ির লোক আমাদের মানে ওসব বিষয়ে অতটা ঘাটাঘাটিও করেনি, কে কোথায় ওঝা তান্ত্রিক আছে কি করে জানবে। তবে আমার বাপির একটা ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ডটার নাম হচ্ছে রাজু কাকু। প্রত্যেকদিন কাকুকে গিয়ে গল্প করে এরকম যে জানিস আমার শালিটা এরকম ভয় পায় রাত্রে করে। আচ্ছা। কাকু শোনার পরে আমার বাপিকে বলে যে কি বলো দাদা, ভয় পাচ্ছে? বলছে হ্যাঁ এরকম ভয় পায়, আমরা জানি এটা ঘুমের মধ্যে ভয় পাচ্ছে, হয়তো স্বপ্ন দেখছে। তো কাকুর মনে হয় মনে একটু খটকা লাগে। তো কাকু বাপিকে বলে যে ঠিক আছে দাদা, তাহলে তুমি আমাদের কাছে নিয়ে আসো, আমাদের বাড়িতে একজন আসেন, তাহলে ওকে হালকা করে একটু ঝাড়া টাড়া দিয়ে দেবে। পরে আমার বাপি আর আমার মাসিকে ওই জায়গায় নিয়ে যায় না। তার কিছুদিন পরে না মাসি আবার চিৎকার করছে, আর সিলিং এর দিকে তাকিয়ে তাকিয়ে জোরে জোরে চিৎকার করছে, আর বলছে আগে বলতো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, এখন বলছে কি যে আমাকে বাঁচাও না হলে ওরা আমাকে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা। এবার যখন আবার সবাই গিয়ে যখন ওরকম ধাক্কা টাক্কা দিয়ে তুলে বলছে কি হয়েছে, আমার মাসির ডাক নাম দেবু। তো বলছে দেবু তোর কি হয়েছে? মাসি বলছে বাপিকে যে জানো জামাইবাবু, আগে দেখতাম কালো লম্বা একটা হাত আমার দিকে তেড়ে আসছে, এখন আমি দেখছি আমার বুকের ওপর বসে আমার গলা টিপে ধরছে। তো এবার বাপি বলল যে এরকম হচ্ছে তাহলে তো এটার একটা কিছু করা দরকার। তার জন্য কাকু যেখানে বলেছিলেন, পরে হাজি আলীর নাম শুনেছ? মুম্বাইতে জুহুতে মানে যেটা আছে। হ্যাঁ হাজি আলীর নাম শুনেছি আমি। তো হাজি আলীতে মাসিকে নিয়ে যাওয়া হয়, যে কি হয়েছে এত ভয় পাচ্ছে কেন। মাসিকে এবার হাজি আলীতে নিয়ে যাওয়া হয়, চাদর টাদর নিয়ে, যেহেতু ওখানে চাদর চড়াতে লাগে, মোমবাতি টোমবাতি নিয়ে বাপি রেডি হয়ে কাকু আর বাপি যায়। মানে এটা একটা দরগা টাইপের। হ্যাঁ দরগা। তো ওখানে ঝাড়া টাড়া দেবে, মৌলবী সাহেবরা আছেন, তারা ঝাড়া দিলে ঠিক হয়ে যাবে মাসি আর কি, এটা যে ভয়টা পাচ্ছে ওটা কেটে যাবে। তো নর্মালি নিয়ে যাওয়ায় মাসিকে নিয়ে যায়, কিন্তু মাসি না অদ্ভুত ভাবে কৌস্তবদা দরগার ভিতরে পা দিতে চায় না। আচ্ছা আচ্ছা। ওই রাস্তার মধ্যে যে মানুষটা শরীরে তখন কিছুই ছিল না, একদম রোগা পাতলা ছিল মাসি, ওই মানুষটাকে আশেপাশের কিছু মানুষ আমাদের, তারপরে আমার বাপি, আমার ওই রাজু কাকু ধরে রাখতে পারছে না, রীতিমতো ছিট করছে, মানে লাফালাফি করছে এরকম ব্যাপার, আর চিৎকার করছে, খুব চিৎকার করছে, খালি বলছে যে আমি তো আমার জায়গাতেই ছিলাম, কেন আমাকে নিয়ে আসলি তোরা, কেন আমাকে নিয়ে আসলি, আমি কি ইচ্ছে করে এসেছি? আমি তো ইচ্ছে করে আসিনি, ও কেন আমার গায়ে চুল দিয়ে ঝাপটা মারলো। আচ্ছা। তো এবারে বাপি রাজু কাকু এরা তো কিছুই বুঝতে পারছে না যে চুল দিয়ে ঝাপটা মারলো, কে আছে এর মধ্যে, তাহলে তো দেখতে লাগবে। হাজির দরগার একটা নিয়ম আছে, যারা ওখানে মৌলবী সাহেব, তারা কখনোই বাইরে এসে ঝাড়া কিন্তু দেয় না। ঝাড়া মানে ঝাড়ানোর কথা বলছো তাই? হ্যাঁ ঝাড়ানো, যে ঝাড়ানোর ব্যাপারটা ওটা ওরা বাইরে করে না, ওরা দরগার মধ্যে তুমি নিয়ে যাও, তোমাকে মানে ঝাড়ানো করিয়ে দেবে, কিন্তু বাইরে করবে না। তো এবারে রাজু কাকু অনেক রিকোয়েস্ট করে ওই লোকগুলোকে, কিন্তু ওরা কিছুই করেনি। বললো একটা নর্মাল একটা ছোট একটা পুটলি দিল হাতে, দিয়ে বললো এটা নিয়ে যাও, ওর বিছানা তলায় রেখো, ও ঠিক হয়ে যাবে, আর আমরা ওখানে যেতে পারবো না, আমরা বাইরে যাব না, ওর সাথে যে আছে আমাদের থেকেও বড় কিছু। আচ্ছা আচ্ছা। তো এবার যখন ওই মানুষটা ওরকম ছটপট ছটপট করছে, তো কাকু দেখলো যে একে তো বাড়ি নিয়ে যাওয়া অসম্ভব। এবার আমার মা তখন অলরেডি কনসিভ করেছে, মা তো বোনকে এরকম অবস্থায় দেখলে ভয় পাবে বা কান্নাকাটি করবে। তার জন্য রাজু কাকু ওনার পরিচিত যে মানুষটা ছিল আর কি,
তার কাছ থেকে হালকা করে জাস্ট ঝাড়িয়ে নিয়ে মাসিকে বাড়ি নিয়ে আসলো। মানে ওই দরগা থেকে কি না? দরগার থেকে না, ওই দরগা থেকে না, কাকুর বাড়ির একজন মানুষের কাছ থেকে। যেহেতু উনি দরগার ভেতরে ঢুকতে চাইছিলেন না, তাই? হ্যাঁ, যেহেতু মাসি দরগার ভিতরে যেতে চাচ্ছিল না, আর দরগার যে মৌলবীরা আছে ওরা বাইরে আসতে চাচ্ছিল না, তার জন্য মাসিকে অন্য একটা জায়গা থেকে ঝাড়িয়ে নিয়ে আসে বাড়িতে। মাসিকে যখন নিয়ে আসে, মাসি না পুরো সেন্সলেস অবস্থায় ছিল। পরে এবার বাপি যেটা গল্প বললো আর কি সবার সামনে, যে আমি যে স্কুলে যেতাম না, ওই স্কুলে যে 3 রাস্তার কথা বললাম তোমাকে, ওই 3 রাস্তার মধ্যে লেবু, লঙ্কা, তারপরে তোমার কুমড়ো, মানে এই ধরনের জিনিসগুলো না অনেকে টুকটাক করতো, মানে তন্ত্র করতো আর কি ওই 3 রাস্তাটাতে। তো ওরকমই একটা কালো পুতুলের মধ্যে কেউ কিছু একটা তন্ত্র করে রেখেছিল হয়তো। অনেকেই আছে যেমন পিচাস বা ভূত প্রেত চালনা করে, শুনেছো নিশ্চয়ই। তো এই ধরনেরই হয়তো কোনো তন্ত্র করা ছিল ওই পুতুলটার মধ্যে। তো মাসি যেদিন আমাকে আনতে গিয়েছিল লাস্ট, আমি তোমাকে বলছিলাম ওই দিন চুল খেলানো ছিল। মাসি ওই রাস্তা দিয়ে ক্রস করার সময় না ওই পুতুলটার উপরে পা হয় ভুলবশত পড়ে যাক, আর হালকা করে একটা দমকা হাওয়া লাগে মাসির গায়ে পা পড়ার সাথে সাথেই। মাসির না গাটা শিউরে ওঠে সাথে সাথেই। মাসি ভয় পেয়ে, মানে যখন চুলগুলো মাসির খেলানো এলোমেলো হয়ে গেছে, মাসি না চুলটাকে জাস্ট হাত দিয়ে একটু পিছনের দিকে নিয়েছে। এটাই ছিল ওখানে যে এন্টিটিটা ছিল, সেই এন্টিটিটা মাসিকে পজেস্ট করে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাসিকে পজেস্ট করে নেয় আর মাসির এই সমস্যাটা তৈরি হয়। এবার যেখান থেকে ঝাড়িয়ে টাড়িয়ে নিয়ে আসলো মাসিকে, মানে দরগার কথা বলছি না আমি, অন্য আরেকটা মানুষের কাছ থেকে যে ঝাড়িয়ে নিয়ে আসলো, সে বলেছিল মাসির বিছানার মধ্যে লোহার রড, তারপরে তোমার ওই যে ঝাঁটা হয় কাঠির, ওই ঝাঁটা বিছানাতে রেখে দিলে তাহলে এগুলো প্রবলেম হবে না। কিন্তু তুমি বিশ্বাস করো, এগুলো দেওয়ার পরেও না মাসি এই একই প্রবলেম ফেস করতো, চিৎকার করতো, কান্না করতো। এই জিনিসটা এমন একটা পর্যায়ে চলে যায় পরবর্তীতে, মাসিকে নিয়ে আমরা কোচবিহার ব্যাক করতে বাধ্য হই। মানে ওখানে থেকে ব্যাপারটা অনেকটা বাড়াবাড়ি হয়েছে। হ্যাঁ, অনেকটাই বাড়াবাড়ি হয়ে গেছিল। মানে খেতো না, চোখের তলাগুলো একদম কালশিটে পড়ে গেছিল, আর প্রত্যেকদিন ঘুমাতো না, সিলিং এর দিকে তাকিয়ে একা একাই বিড়বিড় করতে থাকতো, মানে একটা কেমন পাগল পাগল ভাব। তো এটা এতটাই বাড়াবাড়ি হয় যে আমরা কোচবিহার মাসিকে নিয়ে ব্যাক করে আসতে বাধ্য হই। তো মাসিকে এখানে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার দিদা কিছু ঠাকুরবাড়ি নিয়ে গেল, মাসিকে নিয়ে ওখান থেকে সুস্থ করালো। এবার এতদিনে আমি যে বলছিলাম আমার মা প্রেগনেন্ট ছিল, এতদিনে আমার ভাই মামার বাড়ি আমরা যখন আসলাম তখন আমার মার 5-7 মাস হবে, আমরা ফিরে আসছি কোচবিহারে মুম্বাই থেকে। তো তার কিছুদিন পরে আমার ভাই হয়ে যায়। ভাই হওয়ার পরে দেন আমার বাপি ডিসাইড করে যে উনি, যেহেতু আমাদের বাড়ি কোচবিহারে যে পৈতৃক সম্পত্তি সেটা তখনো পর্যন্ত ভাগাভাগি হয়নি, তো বাপি ডিসাইড করে যে এবার ছেলে হয়েছে, বাড়ি ঘর তো বানাতে লাগবে। কারণ আমি দেখেছি ছোটবেলায় আমাদের মাটির বাড়ি ছিল, তারপরে এবার পাকা বাড়ি বানাবে বাপি, সেরকমই ডিসাইড করে। তো এখানেই তৈরি হয় আমাদের পারিবারিক কিছু বচসা। আচ্ছা, বাড়ি বানাতে দেবে না, মানে আমার নিজেরই কিছু রিলেটিভরা বাড়ি করতে দেবে না, আমার ছোট কাকার শ্বশুর বাড়ির লোকজন আর কি। তো বাপি তো বলে যে বাড়ি তো বানাবোই। পরে ওনারা 2 ভাই মিলেই একসাথে একটা জায়গা কেনেন, আমার বাপি আর ছোট কাকা। বাট ওদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল তার আগে? হ্যাঁ, ঝামেলা হয়েছিল বাড়ি নিয়ে, মানে বাড়ি করা নিয়ে ঝামেলা হয়েছিল। আমার বাপি চাচ্ছিলেন যে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে, কিন্তু কাকা চাচ্ছিল না যে জয়েন্ট ফ্যামিলিতে থাকা হোক, এরকম একটা বিষয়।
পরে বাড়িগুলো আলাদাই বানানো হয়। আমার কাকা একটু চালাক প্রকৃতিরই মানুষ, মানে সবকিছুই আমার বাপিকে ঠকিয়ে ঠকিয়ে গুছিয়ে নেয় আর কি নিজেরটা। তো উনি ওনার বাড়িটা এমন একটা জায়গায় করে কৌস্তবদা, যে ফ্রন্ট সাইডটা উনি নিয়ে নেন জায়গাটা, আর পিছনের সাইডটা আমাদেরকে দেন, যেটা জঙ্গল টঙ্গল ভর্তি এরকম অবস্থা। ওই জায়গাটা দেয় আমাদেরকে বাড়ি বানানোর জন্য। তো এটা নিয়েও দুই ভাইয়ের মধ্যে একটু অশান্তি হয়েছিল। পরে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। যাওয়ার পরে বাপি এখানটায় বাড়ি বানানোর কাজ শুরু করে। আগেই বললাম বাপি বাইরে মুম্বাইতে গোল্ড চেনের কাজ করত। ওনার আন্ডারে প্রায় 10-12 জন ছেলেবেলে কাজ করত। আমাদের 2টো ফ্যাক্টরি ছিল আর কি বম্বেতে। 2টো ফ্যাক্টরিতে বাপি কাজ করত, যার জন্য হ্যাঁ বাপি যখন দেশে আসতো বাপির হাতে একদম টাইম থাকতো না। বাপিকে মানে আসলো আজকে, আবার হয়তো 10-12 দিন থাকলো চলে গেল, এরকম ব্যাপার। মানে তোমরা যখন কোচবিহারে ব্যাক করেছিলেন তখনও তিনি মুম্বাইতে যাতায়াত করতেন? হ্যাঁ হ্যাঁ, মুম্বাইতে রীতিমতো যাতায়াত করতেন। আচ্ছা। একটা ফ্যাক্টরি চালাতো আমার বড় পিসির বড় ছেলে, যে দাদাকে আমার বাপি মানুষ করেছে, কারণ ছোটবেলায় আমার বড় পিসিমা মারা যায়। আমার দাদারা যখন ছোট, এমনকি আমার বাপির তখন নাকি বিয়েও হয়নি, তখন আমার বড় পিসিমা আমার ছোটদা হওয়ার মানে যেদিন হয়েছে ওদিনই মারা যায়। আচ্ছা। হ্যাঁ, তো এই বাপি একটা দিয়ে আসতো আমার বড়দার আন্ডারে দেখাশোনা করার জন্য, আর একটা দিয়ে আসতো ফ্যাক্টরি আমার কাকাকে দেখাশোনা করার জন্য। ওদের নিজেদের মধ্যেই গন্ডগোল বাঁধতো খুব, ফ্যাক্টরি নিয়ে। আচ্ছা। হ্যাঁ, তো ফ্যাক্টরি নিয়ে গন্ডগোল হতো। বাপিকে ফোন করে রীতিমতো ওরা কান্নাকাটি চিল্লাচিল্লি করতো, তো বাপি চলে যেত। বাপিকে বেশি দিন থাকতেই দিত না কোচবিহারে, এরকম একটা বিষয়। বাপি বাড়ি বানানোর জন্য আসে। আসার পরে যে জায়গা টাইগা দেখবে ভালো করে বা বাড়িটা বানিয়ে তারপরে যাবে, সেই সুযোগটা বাপি পায়নি। বাপিকে কিছুদিন পরেই চলে যেতে হয় ওদের এই ঝামেলার জন্য। বাপি এখানে কন্ট্যাক্ট আন্ডারে কিছু মানুষকে টাকা পয়সা দিয়ে যায় আর বলে যায় যে তোমরা কাজবাজ শুরু করো, আমি পরে আসব। এদিকে বাড়িঘরের কাজও কমপ্লিট হয়ে যায় 2010 তখন প্রায়। আমাদের গৃহপ্রবেশের টাইমও চলে আসে। আমার ভাইয়ের তখন এজ অলরেডি 2 বছর হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, এবার আমি তখন ক্লাস 5-এ পড়ি। যতদিন বাড়ি হয়নি ততদিন আমরা থাকতাম মামার বাড়িতে। পরে বাড়ি হয়েছে, বাড়ি গৃহপ্রবেশ হবে, তো আমরা সবাই গেছি বাড়িতে, মানে আমাদের বাড়িতে আর কি। যাওয়ার পরে গৃহপ্রবেশের অনুষ্ঠানে যা যা হয়, পুজো সমস্ত কিছু করানোর কাজ, ওইগুলোই বাপি ঠিক করেন যে পুজো টুজো দেবে। কারণ মা, আমি, ভাই 3 জনে একা না ওই বাড়িটার মধ্যে থাকতে পারবো না, এরকম একটা বিষয়। কারণ প্রচন্ড জঙ্গলের মধ্যে বাড়ি, মানে তোমার না গা ছমছম করবে বাড়িটা, এমনই একটা জায়গায় আমাদের। দেখলেই তোমার ভয় লাগবে। চারিদিকে বাঁশ গাছ টাছ গাছ ভর্তি, পিছন সাইডে কোনো বাড়িঘর নেই, কিচ্ছু নেই, এরকম একটা জায়গায়। আচ্ছা। তো গৃহপ্রবেশ হবে। গৃহপ্রবেশের জন্য নর্মালি কালী পুজো হয় বা রক্ষাকালী পুজো হয়। কখনো শুনেছো বাড়ির ভিতরে কেউ শ্মশান কালীর পুজো করে? শ্মশান কালীর পুজো বাড়িতে? হ্যাঁ, শ্মশান কালীর পুজো হয়েছিল আমাদের বাড়িতে। আচ্ছা। ঠাকুর রাতেই নিয়ে আসা হয়েছে, কেউ দেখেনি মুখ, এরকম ব্যাপার। আমরা বাড়ির কেউই মুখ দেখিনি, জাস্ট পুজোর যখন পুষ্পাঞ্জলি দেওয়া হয় তখনই আমরা ঠাকুরের মুখটা দেখেছি। এবার তখন তো আর এত মানে ছোট ছিলাম, বুঝতাম না কোনটা শ্মশান কালী কোনটা কালী, মানে এরকম। কালী ঠাকুরটা নর্মালি চিনতাম, এত কালী ঠাকুরের যে ভাগ হয় সেটা তো জানতাম না। আমাদের পুজোতে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস ব্যবহার করা হয়, যেমন হাঁসের মাংস, আচ্ছা, তারপরে তোমার শোল মাছ, 2টো আস্ত শোল মাছ, মানে গোটা শোল মাছ আর কি। পরে আবার হ্যাঁ, ওগুলো বলি দেওয়ার পরে না মানে কৌস্তবদা, ওটা আমরা রান্না করে আবার ভোগ দিয়েছি ঠাকুরকে। অ্যালকোহল এই ধরনের জিনিসগুলো দেওয়া হয়।
পুজোর যে যজ্ঞটা বানানো হয়েছিল সেই যজ্ঞের চারিদিকে ছোট্ট ছোট্ট করে মাটি দিয়ে তোমার শিবলিঙ্গ বানানো হয়েছিল 108টা, ঠাকুর মশাই বানিয়েছিল। আচ্ছা। এগুলো সব রেখেছিল। যজ্ঞটজ্ঞ হলো, হওয়ার পরে ঠাকুর মশাই আর কি যিনি, উনি ওই যজ্ঞের ভিতর থেকে একটা বাটিতে করে কিছু একটা তুললেন। পরে আমার বাপিকে দেখিয়ে বললেন যে এই দেখো তোমার বাড়ির মানে বাস্তুতে কেউ তোমাদেরকে তোমার ভালো চায় না বলে এটা দিয়ে গিয়েছিল। কি দিয়ে গেছিল? ওটা ওনারা বললো যে একটা কালো বিড়ালের হাড় আর একটা ছোট্ট কবচ মাদুলি। মানে যখন বনেতটা হয়, যেহেতু বাড়ি ফাঁকা, কেউ থাকতো না, কেউ এটা হিংসামি করে পুঁতে দিয়ে গেছিল যাতে আয় উন্নতি না করতে পারে। তো এটা গেল। পরের দিন ভোরবেলায় ঠাকুর বিসর্জন হয়ে গেছে। দুটো পায়রা আনা হয়েছিল, যে পায়রা দুটোকে বাইরে ওড়াতে বলা হয়েছিল। আমরা উড়িয়েও দিয়েছিলাম, কিন্তু পায়রা দুটো যায়নি। আচ্ছা, কেন যায়নি সেটা মানে আমরা জানি না, কিন্তু পায়রা দুটো যায়নি। এবার বাপি ফের আবার গৃহপ্রবেশের পুজো টুজো হওয়ার পরে ফের মুম্বাইতে চলে যায়। বাড়িতে আমি, আমার ওই 2-3 বছরের ভাই আর আমার মা থাকি। অদ্ভুত অদ্ভুত কিছু কিছু জিনিস হতো, জানো কৌস্তবদা? রান্নাঘরে বাসন রাখা, রাত্রেবেলা ঝমঝম করে আওয়াজ হবে, সব পড়ে গেল, মানে মনে হবে ঘরের ভিতর থেকে। যখনই আমরা রান্নাঘরে দেখতে যাব যে বাসন টাসন কি পড়েছে, হয়তো ইঁদুরে টিঁদুরে ফেলেছে, তুলে দিয়ে আসি। তুলতে গিয়ে দেখবো বাসন যেমন বাসন র্যাকে লাগানো তেমনই আছে। একটা বাসন কেন, একটা ছোট্ট চামচ অব্দি নিচে পড়ে থাকতো না। বাড়ির পিছন সাইড থেকে, আমাদের যে বাড়িটা, ওই পিছন সাইড থেকে অদ্ভুত ভাবেই একটা দুর্গন্ধ ভেসে আসতো। দুর্গন্ধ? হ্যাঁ। আচ্ছা। যেমন তোমার বাথরুমের গন্ধটা হয় না, ওই ধরনের পচা একটা স্মেল, মানে দমকা হাওয়ার সাথে আসবে, পুরো বাড়িটা ভর্তি হয়ে যাবে এরকম ব্যাপার, আবার দমকা হাওয়ার সাথে চলেও যাবে। এবার ন্যাচারালি আমরা ভাবতাম যে বাড়িতে অ্যাটাচ বাথরুম, হয়তো আমাদের বাথরুম থেকেই হচ্ছে, কিন্তু অত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরেও ওই গন্ধটা আমরা বন্ধ করতে পারিনি। আচ্ছা। আমাদের বাড়ি ছাদে যাওয়ার একটাই সিঁড়ি। আমাদের মানে বাড়িটা হচ্ছে দুটো বেডরুম, একটা কিচেন, একটা বাথরুম, শুধু এইটুকুই। ছাদে যাওয়ার একটা সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে আপ ডাউন মানে করার সময় তোমার অটোমেটিক না নিচের দিকে তাকালে ভয় লাগবে। সিঁড়ির উপর থেকে তুমি যখন নিচে নামবে, ওই অতটুকু সিঁড়িতেই তুমি ভয় পাবে। কেন না, তোমার মানে গার মধ্যে মনে হবে যেন তোমাকে পিছন থেকে এক্ষুনি কেউ ধাক্কা মেরে ফেলে দেবে। মানে এটা যাওয়ার পর থেকেই তোমার ফিল হতো? হ্যাঁ, এটা যাওয়ার পর থেকেই আমি ফিল করতাম। এবার আমি যেহেতু ছোট, আমি বাড়িতে যখন বলতাম ঘটনাগুলো, কেউ বিশ্বাস করতো না। তো পরে এবার দাদা, যে দাদার কথা বললাম, আমার পিসির ছেলে, দাদা একবার ছুটি কাটানোর জন্য বৈশাখ মাসে এরকম টাইমে আমাদের ওখানে মানে একটা মন্দিরে পুজো হয়, মেলা হয় আর কি, বৈশাখী মেলা, খুব বড় মেলাটা। তো দাদা পুজোর ওই ছুটি কাটানোর জন্য আসে। বাপি দাদা দুজনেই আসে। পিসির ছেলে? হ্যাঁ, পিসির ছেলে। এই করতে করতে আমাদের তো আরো বছর খানেক চলে গেছে। এরই মাঝে আমরা এরকমই ছোট ছোট ভয় পেতাম শুধু, কিন্তু কি হচ্ছে বুঝতে পারতাম না। পরে দাদা আসে, আসার পরে রাত্রেবেলা হয়তো দাদার টয়লেট লেগেছিল, তো আগেই বললাম বাড়িতে বাথরুম,
সিঁড়ির পাশে বাথরুম আমাদের। সিঁড়ির ওই পার্টিকুলার জায়গা না বাথরুম করা একদমই উচিত না। আচ্ছা, তারপর বাস্তবগত ব্যাপার। হ্যাঁ, এবার সিঁড়ির মানে সাইডে বাথরুম, তো দাদা কি করেছে, বাথরুমে যাবে, আমাদের বাথরুমটা থেকে বার হওয়ার সময় লাইটটা অফ করলেই না তোমার পিছনের দিকে যেন আমার মনে হবে না যে তাকাই, কারণ ওই দিকটা বাগান বাগান ভর্তি, অন্ধকার, মানে কেমন একটা লাগে, গা ছমছমে লাগে। দাদা বাথরুম গেছে, বাথরুম থেকে ঘরে ঢোকার সময় মানে ফিরে আসার সময় দাদা দেখতে পাচ্ছে কিছু একটা অবয়ব, কিছুটা মানুষেরই মতো, ধোঁয়া ধোঁয়া টাইপস, আমাদের যে কোলাপসের গেট আছে আর আমার যে ঘর আছে, আমি আর দাদা যে ঘরতে শুয়েছিলাম ওই ঘরটার ভিতর থেকে কোলাপসের মানে গেট দিয়ে আর কি, মানে কোলাপসের গেট না খুলেই বাইরে বেরিয়ে গেল। আচ্ছা, দাদা তো সাথে সাথেই খুব জোরে ভয় পায় এবং মানে বাপিকে চিৎকার করে ডেকে ওঠে, মামা বলে তাড়াতাড়ি আসো, কি দেখলাম এরকম করে ভয় পায়, থরথর করে কাঁপতে থাকে, এরকম একটা ব্যাপার। তো মা পরে, যেহেতু দাদা আমার মাকে মাই বলতো, তো পরে আমার মা জিজ্ঞাসা করে দাদাকে যে কি হয়েছে বাবু, তুই ভয় পাচ্ছিস কেন, কি দেখেছিস, কিছু কি দেখলি বা কিছু কি মানে ফিল করলি? তখন দাদা বলছে যে জানো মা, আমি দেখলাম আমরা যে ঘরটাতে শুয়ে আছি আমি আর বোন, ওই ঘরটা থেকে কিছু একটা মানুষের মতোই হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল, কোলাপসের গেট না খুলেই বেরিয়ে গেল। এটা কি দেখলাম, নাকি মানে মনের ভুল কিছু? মা বলছে যে দাদাকে সান্ত্বনা দেওয়ার জন্য, যেটা হচ্ছে তোমার মনের ভুল বাবা, তুমি ঘুমিয়ে পড়ো রাত্রেবেলা। আচ্ছা, পরে দাদা ফের ঘুমিয়ে যায়। দাদা চলে যায় মুম্বাইতে এই ছুটিটা কাটানোর পরে। ট্রেনে যাওয়ার সময় হঠাৎ করেই আমার ছোটদা যে ছিল আর কি, ওই দাদারই নিজের ভাই, আমার বাপি তখনও যায়নি, বাপিকে ফোন করে। আচ্ছা, করে বলে যে মামা দাদা কি অবস্থা, দাদা মনে হয় বাঁচবে না। বাঁচবে না কেন, কি হয়েছে? যখন এই সেম প্রশ্নটাই বাপি করলো যে কি হয়েছে বাবুর, আমি তো ভালো ছেলে পাঠালাম, তখনই ছোটদা কান্না করছে, খুব কান্না করছে, মানে অতিরিক্ত কান্না করছে, আর বলছে যে কল্যাণী স্টেশনে যাওয়ার পরপরই দাদার মুখ দিয়ে ব্লাড উঠছে, ব্লাড বমি করছে। আচ্ছা, আর দাদাকে ধরে রাখা যাচ্ছে না। মানে ট্রেনের মধ্যেই রক্ত বমি স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, ট্রেনের মধ্যেই রক্ত বমি স্টার্ট হয়েছে। যখন বাপি এই কথাটা শুনলো, সাথে সাথেই তো বাপি কোনো দিকে না তাকিয়ে আগেই ব্যাগপত্র গুছিয়ে ওই রাতের মধ্যেই যাওয়ার একটা প্ল্যানিং করলো। আর আমার আরেকটা কাকা ছিল ওখানে, আমার পাড়া তো একটা কাকা, রাজা কাকা, তাকে ফোন করে বললো যে বাবুকে নিয়ে তুই হসপিটালে যা। নাসিকের পর হয়েছিল দাদার ওটা, তো আমার একটু মিস্টেক হলো এই জায়গাটায়, নাসিকের পর হয়েছিল। তো নাসিকের তুই নাসিক পর্যন্ত যা, গিয়ে নিয়ে আয় বাবুকে, এরকম ব্যাপার, হসপিটালে ভর্তি কর, আমি যাচ্ছি। পরে যখন দাদাকে হসপিটালে ভর্তি করা হলো, তখন দাদার ধরা পড়লো লিভারে ফুটো আছে, ছিদ্র হয়ে গেছে লিভারের মধ্যে। আগে কখনো ছিল না এরকমটা? না, কখনোই আগে ছিল না। আমি ছোট থেকেই দাদাকে দেখছি, কোনদিন এসব কোনো রোগ আছে বলে আমি দাদা জানতামই না। তো পরবর্তীতে যখন দাদা টেস্ট করালো, দাদাকে সুস্থ করানো হলো, বাড়ি নিয়ে আসা হলো। দাদা বাড়িতেই থাকতো, ভারী ভুরি কোনো কাজ করতে বারণ ছিল, একদমই কোনো জিনিস চাগানো বারণ ছিল, মানে তোলা। এবার দাদাকে কোথায় কি ঠাকুর বাড়ি দেখাবে না দেখাবে কেউ কিছু বুঝতে পারছে না। ডক্টর দেখিয়েছো তোমরা? হ্যাঁ, ডক্টর দেখিয়েছে, কিন্তু ওই যে দাদা ভয় পেয়েছিল, ওই ভয় পাওয়াটাই না আমার মাকে একটু কুড়ে কুড়ে খাচ্ছিল, যে ছেলেটা ভয় পেলো, তারপরেই বাইরে গেল, তারপরে এরকম হলো।
এই ব্যাপার। এর জন্যই না মা একটু জানতে চাচ্ছিল আর কি ঠাকুর বাড়ি নিয়ে গিয়ে যে কিছু হলো টলো কিনা। তো এরকম করে দাদার এই রোগটা শুরু হয় তখন থেকে, ওই ভয় পাওয়ার পর থেকে। পরে আমার দাদা 2000 এটা হচ্ছে তোমার মাঝে অনেকটা দিন চলে যায়, তখন 2013-14 দাদা বিয়ে করে। দাদা একটা মেয়েকে বিয়ে করে। তারপর দাদা বিয়ে টিয়ে করার পর আমরা জানি যে নর্মালি দাদা হয়তো ভালো হয়ে গেছে, দাদার আর কোনো প্রবলেমই নেই। হঠাৎ করে একদিন আমরা সবাই বিয়ে বাড়িতে গিয়েছি, বুঝলে তো কৌস্তব দা, আমারই একটা মামার বিয়ে ছিল, তো আমরা বিয়ে বাড়িতে গিয়েছি। বিয়ে বাড়ি থেকে ফেরার পর দাদার আবারও সেম জিনিসটাই হয়, মানে ওই রক্তবমির ব্যাপারটা, ভয় পাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, ভয় পেয়ে ফের ভয় পায়, প্লাস হচ্ছে তোমার রক্ত বমি করতে শুরু করে। আমাদেরই বাড়িতে এবার হয় ঘটনাটা। আচ্ছা। দাদাকে আমাদের যে কস্তুরী নার্সিং হোম আছে, দাদাকে ওখানে নিয়ে যাওয়া হয়। কস্তুরী নার্সিং হোমটা কোথায়? কোচবিহার? সরি, মানে এখানে তোমার কস্তুরী মেডিকেল, মানে আমরা নার্সিং হোমই বলি, আছে একটা কোচবিহারে। হ্যাঁ, কোচবিহারে। তো ওখানেই নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ওরা ডাইরেক্ট দাদাকে বলে যে এক্সপায়ার করে গেছে, মারা গেছে। হ্যাঁ, দাদা মারা গেছে ওই দিন। লিভারে যে প্রবলেমটা হচ্ছিল সেটা কি ডায়াগনস্টিক হয়েছিল, মানে সেটা ঠিক হয়ে গেছিল? ডায়াগনস্টিক হওয়ার পরে রিপোর্ট ভালো ছিল দাদার, সব রিপোর্টে আমরা পরে যখন দেখেছি দাদার না রোগটা কিওর হয়ে গেছিল সম্পূর্ণ, মানে যে ছিদ্রটা ছিল ওটা পুরো কিন্তু ভালো হয়ে গেছিল। তো হঠাৎ করেই আবার কিভাবে দাদার মানে বমি হলো, রক্ত উঠলো। এবার যে বমিটা হলো না, আগে তো একদিক দিয়ে বমি হতো, মানে বমিটা হতো শুধু মুখ দিয়েই, এবারে না দাদার মানে পায়ু ছিদ্র দিয়েও তোমার ব্লাড আসতে শুরু করেছিল। আচ্ছা। দাদা যেবারে মারা গেল, প্লাস আমাদের দাঁতের যে গোড়া আছে মাড়ি, ওটা দিয়েও ব্লাড আসতে শুরু করেছিল। আর ব্যথায় না বেচারা পুরো কাতরাচ্ছিল। মারাত্মক ব্যাপার। তো মা বাড়িতে দাদাকে যখন ওরকম নিয়ে গেল নার্সিং হোমে, নিয়ে যাওয়ার পরে যখন নিয়ে আসলো, মা তো পুরো পাগলের মতো হয়েই গেছে, কারণ ছোট থেকে মানুষ করেছে, মার মাথায় আর কিছু কাজ করছে না, এরকম একটা ব্যাপার। পরবর্তীতে দাদার ঘাট শ্রাদ্ধ টাদ্ধ যে কাজগুলো আমাদের আছে আর কি, ওগুলো শেষ হওয়ার পরে তো আরেকটা ঘটনা এর মধ্যে আছে। দাদা যে মারা গেল না কৌস্তব দা, দাদার ওয়াইফ কিন্তু তখন 9 মাসের প্রেগনেন্ট ছিল। আচ্ছা, সেই সময় মারা গেলেন? হ্যাঁ, দাদা 9 মাসের যখন আমার বৌদি প্রেগনেন্ট, তখন দাদা মারা যায়। আর দাদা মারা যাওয়ার 21 দিন পরে আমার দাদার বেবিটা হয়। আচ্ছা। তো প্যাথেটিক ব্যাপার, খুবই প্যাথেটিক ব্যাপার। আসলে আমি ছোট থেকেই জানতাম না যে ওটা আমার পিসির ছেলে, কারণ আমি হওয়ার পর থেকেই আমার দাদাকে আমাদের সাথেই দেখেছি। আমি জানতাম যে ওটা আমার নিজের দাদা। পরবর্তীতে বড় হওয়ার পরে জানতে পেরেছিলাম যে ওটা আমার পিসির ছেলে আর কি। খুবই ক্লোজ ছিল তার মানে? খুবই ক্লোজ, মানে আমি আমার দাদার মানে একদম প্রাণ বললে চলে, আর দাদা আমার প্রাণ বললেই চলে। তো দাদার যখন ঘাট শ্রাদ্ধ হয়, ঘাটের দিন আমার মাসি বলছে, তখনও তো বেবিটা হয়নি, তো
মাসি গল্প করছে যে আমি দেখলাম পূজা, আমার নাম ধরে বলছে, ডাক নাম ধরে, যে আমি দেখলাম পূজা বাড়িতে তো দাদা যেমন ভাবে আসে ওইভাবে জুতো খুললো, রুমের ভিতরে আসলো। এটা কখন বলছেন? এটা আমাকে রাতের দিকে বলছে, আমি ও শুয়ে আছি, কারণ ও তো প্রেগনেন্ট, ওকে তো দেখে রাখতে লাগবে, তখন 9 মাস মানে কিছুদিন পরেই বেবিটা হবে, এরকম একটা ব্যাপার। দাদার মৃত্যুর কতদিন পরের ঘটনা এটা? এটা 15-16 দিন এরকম। মাসি দেখছে যে দাদা দরজার সামনে যেমন জুতো খুলতো বাইরে থেকে আসলে পরে, দরজার পাশে জুতোটা খুললো, খুলে রুমে গেল, গিয়ে মাসি কান্না করছে আর কি। তো মাসির মাথায় নাকি ঘুমের মধ্যে মাসি বলছে যে আমি দেখলাম, আমি কান্না করছি তো ও আসলো, এসে হাত বুলিয়ে দিল মাথার উপরে। এবার আমি কেন মাসি বলছি একটু বলি আমার বৌদিকে, কারণ আমার দাদা আমার পাড়া তো একটা মাসিকে বিয়ে করেছিল। আচ্ছা, আমি সেটাই ভাবছিলাম মাসি কেন বলছো। তো আমি দাদাকে দাদাই বলতাম, মাসিকে মাসিই বলতাম, এর জন্য আর কি আমার একটু অসুবিধা হচ্ছে। তো মাসি বলছে, আমাকে গল্প করছে যে আসলো, বাড়িতে ঢুকলো, রুমের মধ্যে ঢুকে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল যে কেঁদো না টপু, আমি তো আছি, আমি কোথাও যাইনি তোমাকে ছেড়ে। মারাত্মক ব্যাপার। আর এই সাথেই আরেকটাও কথা বলল, এখন তো আমি যেতাম না, আমাকে ওরা নিয়ে গেল জোর করে। নিয়ে গেল? হ্যাঁ। এবার ওরা যে কথাটা দাদা বলল, ওরা নিয়ে গেল জোর করে, কারা নিয়ে গেল সেটা আমরা পরে জানতে পেরেছি। আচ্ছা, যখন আমাদের সাথে ঘটনাগুলো শুরু হয় তারপরে। এটা কি নতুন বাড়িতে আসার পর থেকেই শুরু হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, নতুন বাড়িতে আসার পর থেকেই শুরু হয়, কনস্ট্যান্ট আমাদের সাথে এইভাবে চলতে থাকে। ফার্স্টে তো দাদা মারা গেল, সেটা আমরা নিতে পারিনি, কেউই নিতে পারিনি। আমি, আমার মা, আমার বাবা অতটা স্ট্রং মানুষ। আমার দাদা যেদিন মারা যায় ওই দিন আমার বাপি 2 বার অসুস্থ হয়ে গেছিলেন খুব বেশি। তো এবার মাসিকে আমাদের বাড়িতে এনেই রাখা হয়েছিল। বেবি হওয়ার পরে ও মামার বাড়ি চলে যায়, মানে আমার মামার বাড়ি যেখানে ওর বাড়ি আর কি, ওখানে চলে যায়। তারপরে কি হয়? তারপরে এরকম করতে করতে তো বেশ কিছুদিন কেটে গেছে। এটা চলতে চলতেই প্রায় তোমার 2015 আমরা ক্রস করে ফেলেছি। আচ্ছা, মানে এই ইভেন্টস গুলো হয়ে চলেছে তোমাদের সাথে? হ্যাঁ, আমাদের সাথে এইভাবে কনস্ট্যান্ট আমরা ফেস করছি কিছু না কিছু। এরই মধ্যে পারিবারিক যে একটু অশান্তির জন্য বাপি না বম্বের যে 2টো ফ্যাক্টরি ছিল ওই 2টো ছেড়ে দিল, দিয়ে উনি ঠিক করলেন যে বাড়িতে একটা ব্যবসা করবেন। তো বাড়িতে উনি পেনের ব্যবসা করেন। পেনের ব্যবসা? হ্যাঁ, পেনের যে বডিগুলো হয়, যেগুলো আর কি বল পেন বলে না, ওই বল পেনের বডিটা আমাদের বাড়িতে তৈরি হতো। আচ্ছা। 3টে অটোমেটিক মেশিন ছিল বাড়িতে, আর বাড়ি ভর্তি সবসময় মাল থাকতো আর কি, পেনের বডিগুলো। কিন্তু টাকা থাকতো না। টাকা থাকতো না? হ্যাঁ, একটা ব্যবসা করলে তুমি তো একটা লাভও পাবে, একটা লসও হবে, এটা খুবই স্বাভাবিক। আমরা লসেই চলে যাচ্ছিলাম, লাভ যে অংশটা বা লাভের যে হারটা আমরা চোখেই দেখতে পেতাম না। আর তার সাথে তো আমাদের এই যে ফাইন্যান্সিয়াল প্রবলেম যখন শুরু হলো, একের পর এক বাড়িতে মানুষ অসুস্থ হতে শুরু করলাম। একসাথে? হ্যাঁ, দুটোই একসাথে হতে শুরু করলো। দাদা মারা যাবার পর আমি একদিন দাদার স্বপ্ন পাই যে, মানে আমি ওরকম কান্নাকাটি করছিলাম, তো দাদা যেন সেম কথাটাই এসে বললো যে কাঁদিস না, আমি যেতে চাচ্ছিলাম না, ওরা আমাকে নিয়ে গেছে। এবার আমি পাগলের মতোই ঘুমের মধ্যে চিৎকার করছি আর বলছি যে তোমাকে কে নিয়ে গেছে, কে নিয়ে গেছে, বলো কে নিয়ে গেছে, দাদা বলবে তো কে নিয়ে গেছে। দাদা যেন কিছুই বলে না, ভ্যানিশ হয়ে গেল।
এরকম ব্যাপার। পরে এবার 2018-র দিকে না আমি অসুস্থ হয়ে পড়ি হঠাৎ, দমকা অসুস্থ আর কি। অসুস্থটা হই যখন, প্রথমত আমার শুরু হয় যেটা, পা থেকে না মাথা পর্যন্ত একটা অদ্ভুত যন্ত্রণা হতো। হ্যাঁ, দিনের বেলা হতো না, ঠিক সন্ধ্যে কাটায় 6:30 বাজবে, সাথে সাথে আমার ওই জিনিসটা শুরু হবে। পা থেকে মাথা পর্যন্ত একটা যন্ত্রণা হতো। মানে কেমন যন্ত্রণা হতো, যেমন সূচ হয় না, কেউ যদি তোমার শরীরে সূচ ফোটায় তোমার যে ব্যথাটা লাগবে, এইরকমই যদি তোমাকে কেউ 1000টা সূচ একসাথে ফোটায় যে পেনটা হয়, ওই পেনটা আমার হতো। পেনটা যখন হতো পা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে মানে উপরের দিকে যেত। ফার্স্টে পা থেকে শুরু হতো, তারপর ধীরে 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 ওটা মাথার দিকে উঠতো। আচ্ছা। তো এবার আমি বিছানার মধ্যে কাতরাতাম লিটারালি, এরকম ব্যাপার। আমি ওই দিনগুলো সত্যি মনেও করতে চাই না, এরকম একটা অবস্থা। এটা 2018-তে আমার সাথে শুরু হয়েছিল। পেন হচ্ছে, আমি কান্নাকাটি করছি। আমার ছোট ভাই তখন মোটামুটি একটা এজ হয়েছে, ওর 10-12 তো হবেই আরামসে। ও আমার পায়ে আর হাতে তেল মালিশ করে দিচ্ছে। আচ্ছা। আমি কারোর সাথে কথা বলতাম না, একা একাই থাকতাম। কারোর সাথে যে কথা বললে মন হালকা হবে বা কিছু, ওই সব কোনো আমার টোটালি বল চলে গেছিল। কারোর সাথে কথা বলতাম না। খাবার দিলে খেতাম, খেতাম না, এরকম ব্যাপার। তো এই জিনিসটাই না ধীরে ধীরে বাড়তে শুরু করে। যখন 2016-তে দাঁড়িয়ে তোমার আমার 16-তে দাঁড়িয়ে আমার বডি ওয়েট ছিল 55 কেজি, সেখানে আমার বডি ওয়েট ওই করতে করতেই নেমে আসে 38-36 এরকম। আচ্ছা, মানে পুরো শরীর ভেঙে যাচ্ছে। হ্যাঁ, দিনে দিনে শরীর ভেঙে যাচ্ছে। ডক্টর দেখাচ্ছে, আমার বাপি একটু ডক্টরটাই আগে দেখাতো। ডক্টর দেখাচ্ছে, ডক্টরই কিছু হচ্ছে না। নার্ভের ডক্টর দেখিয়েছে, নার্ভের ডক্টর দেখানোর পরে নার্ভের ডক্টর এমন ওষুধ দিয়েছে, সে ওষুধ খেয়ে সারাদিন শুধু আমি পড়ে পড়ে ঘুমাই, সারাদিন ঘুমাই। এইটা তো চলছেই। এর সাথে সাথেই কিছুদিন পর আমার শুরু হলো বাথরুমের সাথে রক্ত আসা। আচ্ছা আচ্ছা। প্রাইভেট পার্ট জ্বালা পোড়া করা। বাথরুমের সাথে যখন রক্তটা আসতো, লিটারালি আমার তলপেট যেন মনে হতো কেউ কেটে নিয়ে যাচ্ছে, এতটাই যন্ত্রণা করতো। আমি না ভয়ে কিছু বলতে পারতাম না। কেন বলতাম না? কারণ আমি ভাবতাম যে আমার দাদাটা এইভাবে মারা গেল, আমার হয়তো বড় ধরনের কিছু হয়ে গেছে, আমিও হয়তো বাঁচবো না, আমার মা কিভাবে থাকবে। আমি ভয়েই না যে আমার এত কিছু হচ্ছে আমি কাউকে কিছু বলতাম না। ধরো কোথাও তো রাত্রেবেলা শুয়ে আছি বিছানায়, আমার মনে হতো কেউ কিছু একটা মানে আমার বুকে পিঠে লিটারালি হাত দিচ্ছে। রাতের বেলায়? ভালোভাবে না, না রাতের বেলায়। সেটা একটা পুরো পরিষ্কার, তুমি একটা মেয়ে যখন হবে তুমি তো বুঝতেই পারবে তোমাকে ভালো খারাপ, তোমার টাচেস এর মধ্যে তফাৎ তো আছে। এই টাচ গুলো আমার শরীরে হতো। সকালবেলা ঘুম থেকে উঠতাম, আমাকে যেন মনে হতো কেউ বেধড়ো পিটিয়েছে আর কি। আমার পুরো শরীর একদম যন্ত্রণা করতো, আর পুরো মানে মনে হতো যে আমাকে যেমন মারলে পরে একটা ব্যথা হয়ে থাকে না, ওরকম ব্যথা হয়ে থাকতো। আচ্ছা। বাথরুমে গিয়ে যখন নিজের শরীরটা দেখতাম, মানে মনে হতো কি হচ্ছে আমার সাথে এগুলো। লিটারালি আমার বুক দুটো পুরো ঝাঁঝরা করে দিত।
আঁচড়ে, শুধু আঁচড়ের দাগ, বুকের উপর, বুকের ওপর, পিঠের ওপর, তারপর তোমার থাইস যেগুলো হয়, থাইসের উপর। এবার যখন একদিন রাত্রেবেলা এরকম শুয়ে আছি, সেম জিনিসটাই না আমার ফিল হচ্ছে যে কেউ এসে আমার বুকে হাত দিচ্ছে বা ঘাড়ে হাত দিচ্ছে, একটা নিঃশ্বাস মতো পড়ছে এরকম ধরনের। কিন্তু আমার সাহস হচ্ছে না যে আমি চোখ খুলে তাকিয়ে দেখি জিনিসটা কি। বুঝতে পারছি। পরে যখন এইগুলো কনস্ট্যান্ট আমার সাথে চলতে থাকে, এরই মধ্যে আমার সাথে আরো একটা জিনিস অ্যাড অন হয়। এটা মানে যখন মানুষ প্রেগনেন্ট হয় তখনই হয়। নিপল দিয়ে না একটা চিটচিটে পদার্থ বের হয়। আচ্ছা, এটা প্রেগনেন্ট হওয়ার পরেই কিন্তু হয়। ওকে। আমার সাথে এই জিনিসটা হতে শুরু করলো। এবার আমরা মডার্ন হতে পারি, এতটাও মডার্ন নই যে আমি ওইদিকে যাব। বাড়ির লোকে তখন টনকটা নড়ল যে বাচ্চাটার সাথে কি হচ্ছে। যখন এই জিনিসটা হলো তখন না আমি আর কিছু চেপে রাখলাম না, আমি সব কিছু আমার সাথে যা যা হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং আমি বাড়িতে আমার মাকে বললাম। এবার কোচবিহারে একটা ঠাকুর বাড়ি আছে, মা ওখানে নিয়ে গেল আমাকে, হালকা পাতলা ঝাড়া টাড়া দিল, দিয়ে নিয়ে আসলো, কবজ টবজ দিল। দেওয়ার পরে আমি না ঠিক হয়ে গেলাম অদ্ভুত ভাবে। ওই স্বপ্ন দেখি না এরকম একটা ব্যাপার, তারপর ওগুলো ফিল করি না, বেশ ভালোই যাচ্ছে। যে অ্যাবিউজটা হচ্ছিল, সেক্সুয়াল যে অ্যাবিউজটা হচ্ছিল, সেটাও কমে গেছে তখন? হ্যাঁ, তখন সেটাও কমে গেছে। আচ্ছা, আর এই যে প্রেগন্যান্সির যে সিমটমস গুলোর কথা বলছিলে, সেটাও কি কমে গেছে? হ্যাঁ, সেটাও অদ্ভুত ভাবে কমে গেছে। 2-3 দিন ওরকম হয়েছে, হওয়ার পরেই কমে গেছে। আচ্ছা, এবার আমি তো বেঁচে গেলাম। এবার এই সেম জিনিসগুলোই শুরু হলো আমার মায়ের সাথে। তোমার মায়ের সাথে? হ্যাঁ, আমার মায়ের সাথে। তোমার মায়ের সাথে কি হচ্ছিল? সেম জিনিসটা? হ্যাঁ, মায়ের সাথেও না ধীরে ধীরে সেম জিনিসটাই হতে শুরু করে। প্রথমে মাও অতটা গুরুত্ব দেয়নি, আমারই মতো। পরে ধীরে ধীরে দেখলো যখন যে ওনার শরীরেও এইসব মানে দাগ পড়া, তারপর টয়লেটে প্রবলেম, ফের হচ্ছে আমার যেরকম নিপল দিয়ে দুধ আসা, মানে যেটা আর কি বলে চিটচিটে পদার্থটা, ওটার কথাই বলছি, আসতো। মায়েরও সেম মানে জিনিসটা না শুরু হয়। এর সাথে বলে রাখা ভালো, আমাদের বাড়িতে আরেকটা জিনিস শুরু হয়। ছাদের উপরে, তুমি সবজি কোনোদিন কিনতে গেছো? হ্যাঁ, গেছি। ক্যারেট দেখেছো যেগুলোর মধ্যে সবজি রাখা হয়? আমাদের বাড়িতে ওই ক্যারেট ছিল 3-4টে মতো, ওগুলো ছাদের উপরে রাখা হতো। রাতের বেলা প্রায় 1-1:30 নাগাদ থেকে স্টার্টিং হবে জিনিসটা। তোমার ওই ক্যারেট না যেন মনে হতো এপার থেকে ওপারে কেউ ছুঁড়ে ফেলে দিচ্ছে, ওপার থেকে এপারে কেউ ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর তার সাথে দুম 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 করে একটা শব্দ। এবার আমি আমার মতো থাকতাম একটা রুমে, মা আর ভাই থাকতো একটা রুমে। এইসব জিনিস যখন শুরু হলো না, কোস্তাবদা আমরা ভয়ে 3জনেই এক রুমের মধ্যে চলে আসতাম, আর সারাটা রাত এইসব শব্দ শুনতাম। আচ্ছা, বাসন কখনো পড়ে যাচ্ছে, কখনো তুমি মানে বাসন যখন পড়ার সাথে সাথেই না, মানে আমরা যদি বাইরে বেরাতাম, বেরোনোর পরে দেখতাম একটা বিড়াল বা কিছু ক্রস করে গেল, একটা বিড়ালি মিয়াও করে জাস্ট ক্রস করে গেল রান্নাঘরের সামনে দিয়ে, কিন্তু বাসন একটাও পড়তো না নিচে। ছাদের ওপরে গিয়ে দেখতাম ছাদের ক্যারেট যেখানে রাখা সেখানেই রাখা,
কেউ নেই ছাদের মধ্যে, ছাদ পুরো ফাঁকা। একটা ছোট্ট কিচ্ছু নেই ছাদে। ওই রাতে আমি মা সাহস করে লাইট নিয়ে যখন ছাদে গিয়ে দেখতাম, ওখানে কিছুই থাকতো না, সবকিছু ভ্যানিশ। কিন্তু শব্দটা তাহলে কোথা থেকে আসতো? তারপর কি হয়? পরে আমার মা দেখলো যে যখন ওনার সাথে ওইগুলো হচ্ছে, তখন উনি আমার দিদার সাথে কথা বলে, আমার মামার বাড়ির দিদা। তো আমার মামার বাড়ির দিদা বলে যে ঠিক আছে, তাহলে তোমরা আসো, তোমাকে এক জায়গায় নিয়ে যাই। মা গেছিল জায়গায়, যাওয়ার পরে ওই দাদা বলছেন যে দাদার কাছে নিয়ে গেছিল মাকে আমার দিদা। ওই দাদা বলছেন কি যে আমি আপনাদের বাড়িতে যেতে পারবো না, আমার থেকেও আপনাদের বাড়িতে বড় কিছু আছে। সেম কথাটা যেটা ওই হাজি আলীর দরগাতে বলেছিল। হ্যাঁ, সেম কথাটা। মা বলছে যে দাদা চলুন না, আমার মেয়েটাও এরকম অসুস্থ, আমার ছেলেটাও অসুস্থ, আমার ভাইও তখন একটু অসুস্থ হয়ে গেছিল, মানে খেত না, রোগা হয়ে যাচ্ছিল দিনে দিনে। তো স্বাভাবিক টেনশন তো হবেই না, মা তো। দাদাকে অনেক রিকোয়েস্ট করার পরে দাদা বলল যে না, আমি যাব না, আমি এখান থেকে কিছু প্রোটেকশন দিচ্ছি, আপনারা নিয়ে গিয়ে সেগুলো পড়ুন, পড়লে ঠিক হয়ে যাবে। পরে এগুলো করতে করতে তো তোমার লকডাউন পিরিয়ড সমস্ত কিছু পেরিয়ে যায়। তো তোমার ওই জায়গাটা প্রবলেমটা সলভ হয়েছিল উনি যেটা দিয়েছিলেন সেটার পরে? তখন কিছুটা কিওর হয়েছিল। পরে আমি আমার বিয়ে হলো 2022-এ, আমার বিয়ে হয়েছে মার্চে। 2022-এ বিয়ে হয়েছে মার্চে। তো বিয়ে হওয়ার পরে আমাদের হাজবেন্ডের নিয়ম হচ্ছে পৈতে, মানে ওদের পৈতে থাকে শরীরে। তো আমার না ওই জিনিসটার অতটা ফিল হতো না কিন্তু বিয়ের পরেও। আচ্ছা, যে বিয়ের সাথে সাথে আমি ওটা ফিল করেছি তা কিন্তু নয়। মানে এই যে প্যারানর্মাল ব্যাপারটা ঘটছিল সেটা ফিল করোনি? হ্যাঁ। আর এরই মধ্যে আমার ভাই আর আমার মাকে আবারও আমার বাপি মানে বম্বে নিয়ে চলে গেছে। মুম্বাইতেই, হ্যাঁ, কাজের সূত্রে উনি আবার ফের মুম্বাইতে শিফট হয়ে গেছিল, যার জন্য আমার বিয়ের পরই ওরা দুজনে চলে যায় ওখানে মুম্বাইতে। বাড়ি পুরো ফাঁকা, আমি থাকি এখানে কোচবিহারে। আমাদের ডিস্টেন্স আছে কিছুটা, আধ ঘন্টা 1 ঘন্টা মতো ডিস্টেন্স। তো মার চলে যাওয়ার পরে অবর্তমানে এখন তো বাড়ি সম্পূর্ণই ফাঁকা। বাড়ির আশেপাশের মানুষ বলে যে এখনো নাকি ওই ঝনঝন করে বাসন পড়ার শব্দ হয় বাড়িতে। একদিন আমার একটা পিসি ফোন করে বলছে, কিরে পূজা, তোদের কেউ বাড়িতে আছে? আমি বলছি না তো। বলছে তাহলে বাসন পড়ছে কিভাবে? আমি ইঁদুরে ফেলছে। কি বলবো বলো? না, তুমিও তোদেরকে খোলসা করে কিছু বলতে পারছো না? না, আমরা খোলসা করে এই কারণেই বলতে পারছি না, কারণ তোমার সাথে যে মানে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো এরকম বলে জাস্ট আমরা তো পুরো আলোচনা করে নেই। জাস্ট তোমাকে যে আমি বললাম ফোন করে যে দাদা আমি একটা ঘটনা বলতে চাই, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি সেদিন সারাটা রাত আর ঘুমাতে পারিনি। কেন? রীতিমতো মানে আমার ফিল হয়েছে যেন কেউ আমার পাশে আছে, আমি ঘাড় ঘোরাতে পারবো না, আমার পাশেই শোয়া, কিন্তু আমার বেবি, আমার হাজবেন্ড আমার সাথেই। আচ্ছা, বিয়ের পর যেহেতু ওই জিনিসটা আমার ফিল হয়নি, তো আমি না এতটা গুরুত্ব দিতাম না এই বিষয়টাকে। ভাবতাম হয়তো যে প্রোটেকশন দিয়েছিল, ঠিক হয়ে গেছি, আমরা সবাই ভালো আছি। কারণ আমার মার ভাই যেহেতু একদম বাইরে চলে গেছে, ওরা মুম্বাইতে চলে গেছে, ওরা কিন্তু ঠিক আছে এখনো পর্যন্ত। ফেস করছি এখন একমাত্র আমি। আমার প্রেগনেন্সি শুরু হয়, আমি কনসিভ করি হচ্ছে 2022-এই তোমার
জুন মাসের দিকে। আচ্ছা। জুন মাসের দিকে কনসিভ করি। কনসিভ করার পর আমার হাজবেন্ডের শরীরে যে পৈতেটা ছিল না, ওটা সামহাউ কিছু কারণ কিভাবে কেটে গেছে, জানো, মানে পড়ে গেছে কেটে। তো ও আর মানে পৈতেটা যে ঠিক করবে বা পৈতে আরেকটা পড়বে সেই সুযোগটা পাইনি। তো আমি এখন যে কবচটা পরে থাকি ওটা পরে আছি নর্মালি, কিন্তু আমার হাজবেন্ড পাশে শোয়া, আমার লিটারালি ফিল হচ্ছে যে ঘটনাটা আমার সাথে আগে হতো সেটা আমার সাথে এখনো হচ্ছে স্টিল। মানে ওই ফিজিক্যাল অ্যাবিউজের কথা বলছো? হ্যাঁ, ফিজিক্যাল অ্যাবিউজের কথা বলছি। কি ফিল হতো? মানে কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বা কেউ আমার বুকে পিঠে হাত দিচ্ছে, কিন্তু আমার হাজবেন্ডের জায়গায় শোয়া। চোখ খুললেই কিছু নেই, এরকম ব্যাপার। যখনই চোখ খুলি কিছু নেই। আর এমনিতেই এগুলো যেহেতু বাড়িতে আমি অনেকটা মানে টাইম এইভাবেই কাটিয়েছি না, আমার একটা ভয় হয়ে গেছে। আমার ঘুমটা এখন প্রচন্ড পাতলা হয়ে গেছে। আমাকে যদি কেউ এসে একটা টোকাও মারে আমি বুঝতে পারবো, যদি টোকাও না মারে আমার রুমের ভিতর ঢুকে যদি কেউ একটা জিনিস নিয়ে যায় আমি সেটাও টের পারি। এতটাই ঘুমটা আমার পাতলা হয়ে গেছে। প্রেগনেন্সি টাইমে লিটারালি আমার মনে হচ্ছে যখন আমি প্রেগনেন্ট আমাকে কেউ ওইভাবে আমার গায়ে হাত দিচ্ছে, আর খুবই বাজে ভাবে হাত দিচ্ছে। এবার আমি আমার হাজবেন্ডের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে ও কথাটাকে ইগনোর করে। ও ভাবে কি যে আমার মনে তো একটা ভয় আগে থেকেই আছে। তো সেটাই, আমি যেহেতু আমার হাজবেন্ডকে আগের ঘটনা সবই বলেছি, সেহেতু ও ভাবে যে এটা আমার ভয় থেকে কাজ করছে। কিন্তু না, এটা আমি ফিল করেছি, প্রত্যেকটা দিন ফিল করেছি। এটা যে শুধু রাতে ফিল হয় তা কিন্তু নয় কৌস্তবদা। এটা যদি দুপুরেও আমি একা শুই তখনও কিন্তু আমার ফিল হয়। ওকে। পরে আমার বেবি হওয়ার কিছুদিন আগে আমার যেহেতু বলে বেবি হওয়ার সময় পিরিয়ডস হয় না মেয়েদের, কিন্তু আমার পিরিয়ডস হয়েছিল। হ্যাঁ, বেবি হওয়ার অনেক বেবি যখন আমি যখন 3-4 মাস তখনই হয়েছিল। তো আমরা ভেবেছি যে বেবি হয়তো আর নেই, এরকম ডক্টর দেখালাম। ডক্টর দেখালাম, আমি তো কান্নাকাটি করছিলাম প্রচন্ড পরিমাণে। তো আমার হাজবেন্ড ডক্টর দেখানোর পরে আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে সাজেস্ট করলো যে একটা ঠাকুর বাড়িতে নিয়ে গিয়ে দেখিয়ে আসতে। তো ওখান থেকে আমাকে একটু জল পোড়া, একটু তোমার সর্ষে টর্ষে এইসব দিল, দিয়ে বললো টালিশে রাখতে, তাহলে ঠিক হয়ে যাবে। রাত্রেবেলা আমি শুয়ে আছি, আমার হাজবেন্ড সেটা কোনো একটা কাজের পারপাসে না একটু শিলিগুড়ি গিয়েছিল, বুঝলে কৌস্তবদা। আমি একাই শুয়েছি মানে রাত্রে শুয়ে আছি, চোখ বন্ধ, জাস্ট ঘুমাচ্ছি না, চোখ বন্ধ। আমার মনে হচ্ছে কেউ আমার কানের কাছে এসে লিটারালি ফিস করে বলছে, তোরা কি ভেবেছিস তোরা আমাকে আটকাতে পারবি? ওকে। আমি না সাথে ধীরপির করে উঠে বসে পড়েছি বিছানায়। এত জোরে ভয় পেয়েছি আমি। ভয় পাওয়ার পরে আমি জল খেলাম, খেয়ে আবার শুয়েছি। এবার আমার যে রুমের দরজা আছে, আমার মনে হচ্ছে এটা আমার মানে আমি চোখ বন্ধ করেই ফিল করছি যে দরজায় কেউ নক করলো। যেহেতু আমি খুললাম না, বাইরে থেকেই আমাকে এবার ডাকতে শুরু করলো, কিরে আসবি না? আয়, আমি তোর জন্য দাঁড়িয়ে আছি তো, আয়, এইভাবে। তারপর
পরে আমি তো উঠে আর কোনো দিকে না তাকিয়ে আমার শাশুড়িকে ডাকলাম যে মা আমি একা ঘুমাতে পারছি না একদমই, তুমি আমার সাথে আসো, শোবে চলো, আমার সাথে শোবে চলো। তারপরে কি হলো প্রীতি? সেদিন রাতটা তো আমরা ওরকম ভাবে কাটিয়ে দিলাম। পরে আমার হাজবেন্ড আসলো, এসে যেহেতু আমি কোচবিহারে ডক্টর দেখিয়েছিলাম, তো ডক্টর বললো যে বেবি নর্মালি আছে, ভালো আছে, অসুবিধা নেই। পরে 8 মান্থে না গিয়ে আমার বেবিটা হয়ে গেল কোনো একটা কারণবশত, মানে 8 মাসে আমার বেবিটা হয়, সম্পূর্ণ টাইম পাইনি বাচ্চাটা, প্রিম্যাচুর হয়েছে। হ্যাঁ প্রিম্যাচুরেট হয়েছে, কিন্তু সুস্থ হয়েছে বেবিটা। তো রাতে আমি আমার শাশুড়ি যেহেতু আতুর, শুয়ে আছি গোস্তবদা, বেবিটা মাঝখানে ঘুমানো, আমি আর আমার শাশুড়ি পাশাপাশি। আমার সি সেকশনে ডেলিভারি হয়েছে, মানে আমি এপাশেও নড়তে পারি না, ওপাশেও নড়তে পারি না, এরকম একটা বিষয়। আমি শুয়ে আছি এক কাত হয়ে বেবির দিকে মুখ করে। এটা আমার ফিল হলো কিছু একটা এসে আমার গায়ে হাত দিল, দেন আমার নাইটি, যে পরা নাইটিটা ছিল না, ওটা আস্তে করে উপরের দিকে উঠিয়ে দিল। আমি চোখ বন্ধ অবস্থায়, তখন আমি ঘুমাতে পারছি না, এমনি তো ব্যথা, তখন আমার বেবি হয়েছে 25 দিন কি এরকমই হবে। ওটা ফিল হলো, সাথে সাথেই না আমি চিৎকার করে উঠেছি, আমার শাশুড়িকে বলছি মা, ও মা তাড়াতাড়ি তোমার ছেলেকে ডাকো। বলছে কি হয়েছে কি হয়েছে? আমি বলছি কিচ্ছু হয়নি, তুমি এক্ষুনি তোমার ছেলেকে ডাকো। তো শাশুড়ি যখন ওই কথাটা বললো, বলার পরে ওনার ছেলেকে ডাকলো, উনি ডেকে ডেকে এবার আমার হাজবেন্ড আসলো, এসে বলছে কি হয়েছে প্রীতি, কি হয়েছে? আমি বলছি যে তুমি এক্ষুনি, আমার মাদুলি কোথায় আছে, আমার মাদুলি এক্ষুনি আমার হাতে দাও। তো ওটা পড়েছিলে না তুমি? না, ডেলিভারি হওয়ার সময়, সিজার হওয়ার সময় না সমস্ত কিছু খুলে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এবার শাশুড়ি বললো, মানে বলেছিল কি যে আতুর, তো আতুরে একটা অসৌচ থাকে, তো ওই টাইমটাতে শুভ জিনিস না পড়াই ঠিক আছে, পরে একটু দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে পরে নিও। তোমাকে সেই সুযোগটাও পাইনি আমি কি করেছি, আমার হাজবেন্ড যখনই আমার হাতে মাদুলিটা দিয়েছে না, আমি সাথে সাথেই হাতের মধ্যে মাদুলিটা কোনোভাবে পেয়েছি, আমার বাচ্চার গায়ে আগে হাত দিয়েছি, যে আমার যা হয়ে যাক যাক, যেন বাচ্চার না কিছু হয়। ওকে, তারপর? এটা তো গেলই। পরের দিন সকালে আমার হাজবেন্ড যখন আমাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, তখন আমি বললাম যে রাত্রেবেলা আমি এই জিনিসটাই, সেই আগে যে জিনিসটা ফিল করেছি সেই জিনিসটাই আবারও ফিল করেছি। পরে আমাদের যে ঠাকুর মশাই আছেন, উনি আসলেন, আমার শুদ্ধি টুদ্ধি করালেন, করানোর পরে আমার হাজবেন্ডকে হচ্ছে যেহেতু পৈতেটা ছিঁড়ে গেছিল আমার হাজবেন্ডের, বললাম ওইটা চেঞ্জ করে দিলেন। আর আমার কবচটা দেখে বললেন যে আমার যে মাদুলিটা আছে দেখে বললেন যে এটা সামহাও কোনোভাবে খারাপ হয়ে গেছে, কোনো অসৌচ টসৌচ পেয়েছিল, যার জন্য ওকে আবারও এফেক্ট গুলো মানে ফেস করছে। তারপর তো এর যে ঘটনাটা আর কি, এত ঘটনার পিছনে একটাই মানে আমাদের রহস্য আর কি, যেটা এক্স্যাক্টলি, মানে আমি এত কিছু শুনছিলাম, এত কিছু বললে তুমি, ঠিক আছে, এটা তো একটা না একটা কারণ আছে, সেই মুম্বাই থেকে স্টার্ট হয়েছে। কি হয়েছিল বলতো কেসটা? ব্যাপারটা হচ্ছে আমার বাবা যে জমিটা কিনেছিলেন, মানে নতুন বাড়িটা বানাবার জন্য? হ্যাঁ, নতুন বাড়িটা বানানোর জন্য ওই জমিতে আগে শ্মশান ছিল। আচ্ছা। আর সেটা আমার বাবা তো কিনেছেন আমার বাবার একটা খুড়তো কাকার কাছ থেকে। উনিও জানতেন না যে ওই জমিটা আগে শ্মশান ছিল, আর আমার বাবাও জানতেন না যে ওই জমিটা শ্মশান ছিল। গ্রামের ওখানে যেরকম ছোটখাটো যেগুলো হয়, হ্যাঁ হ্যাঁ, ছোটখাটোর মধ্যেই একটা শ্মশান ছিল। আচ্ছা। এবার আমার বাপি যে জমিটা কিনে, তখন হচ্ছে ওখানে একটা জিনকে কেউ ওই শ্মশানের মধ্যে ছেড়ে দিয়ে গেছিল। আচ্ছা। 26 জিন যেটাকে বলা হয়। 26 জিন? হ্যাঁ, 26 জিন।
আমাদের যতদিন বাড়ি ছিল না ওই জায়গাটা তো ফাঁকা, ও কাউকে মানে নিজের আয়ত্তে নিতে পারেনি। আর আমরা যেহেতু ও একটা গাছ ছিল ওখানে, তো একটা গাছ কেটে আমরা ওই বাড়িটা বানিয়েছিলাম, ওই গাছটাতে থাকতো তো ওর বাসস্থান আমরা ধরো কেড়ে নিয়েছি, তাহলে ওর তো একটা রাগ হবেই ডেফিনেটলি। তার জন্য আমাদের ফুল ফ্যামিলি এইভাবে এফেক্টেড হয় ওই জিনটার মাধ্যমে। আর সাথেই যে জায়গাটার উপরে বাড়িটা করা হয়েছিল সেটা ছিল ওই যে নেগেটিভ এনার্জি বলতে পারো, তাদের যাতায়াতের পথ মানে রাস্তা, আমরা সেটা ব্লকেজ করে ফেলেছিলাম আমাদের অজান্তেই। আমরা সেটা ব্লকেজ করে ফেলেছিলাম, যার জন্য আমাদের উপরে একটা দুটো না, এক তো ছিল তোমার 26 জিনের একটা এন্টিটি, মুম্বাই থেকে আসছিল একটা এন্টিটি যেটা আমার মাসির সাথে আসছিল, থার্ড হচ্ছে আমাদেরই ওখানে একজন সুইসাইড করে মারা যায় গলায় দড়ি দিয়ে, তার একটা এন্টিটি, প্লাস এই যে বলতাম বাসন টাসন পড়ে যেত আমাদের বাড়িতে, আমার একটা দিদা মারা গেছেন অনেকদিন আগে, আমি তখন খুব ছোট, সেই দিদার এন্টিটিটা কোনোভাবে না মুক্তি পায়নি, ওখানেই রয়ে গেছে। বাড়িটা একটা বলতে পারো তুমি এখন হরর বাড়ি বললেই চলে, আমরা কেউ থাকতে পারি না ওই বাড়িতে, আমরা কেউ থাকিও না ওই বাড়িতে। এইরকম ভাবেই মানে এই সব বিষয়গুলোই আমাদের সাথে মানে হয়েছে আগে, এখনো চলছে, জানি না এটা কবে আমরা ঠিক করতে পারবো। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার ঘটনাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন, আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে বৃহস্পতিবার দিনের একটি এপিসোডে, কিন্তু তার আগে মঙ্গলবার দিন কৌস্তবের আড্ডাতে নতুন একটা মারাত্মক হরর পডকাস্ট আসছে। কিউরিওফাইটের এরকম আরও দুটো এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।